নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বাসি ফুলের মালা। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বাসি ফুলের মালা। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। ঘুমন্ত মানুষকে দেখতে কত সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, অনেক হয়েছে, এবার চল। আরে দাঁড়াও না, দেখো নিষ্পাপ শিশুর মতো ঘুমোচ্ছে। ফুলের বিছানায় বাবু একাই রাজত্ব করছে। আচ্ছা, ঘুম থেকে উঠে ও কি ভাববে? ও আবার স্বপ্ন দেখেছে? সেটা কি করে হয় বলতো? এটা তো স্বপ্ন নয় রে, সত্যি। যখন সব কিছু ফাঁক বুঝতে পারবে তখন। দেরি হয়ে যাচ্ছে না আমাদের? তোকে তো তখন থেকে বলছি চল, কিন্তু তোমার খোঁজ খবর করে যদি জানতে পারে? কি করে বুঝবে? আমি তো এসেছি এখানে বছর 2 হয়েছে, কিন্তু তোমার বর? আরে ধুর, আমি তো শুধু বলি। সে প্রবাসী, সে কুয়েতে থাকে, আসতে পারে না। আর সেই করেই তো এই পরিবারের সঙ্গে আমার ওঠা বসা। তুই দেরি করিস না, চল। কিন্তু এইবারেরটায় আমার মনটা কেমন করছে। অনেক হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। এবার চল দেখি। দেখ ফুল, দেরি করে ফেলছিস কিন্তু। নেশা যতক্ষণ থাকছে ততক্ষণ, কেটে গেলে তোকে জাপটে ধরে শুইয়ে দেবে, তখন কি করবি? সত্যি দিদি, তুইও পারিস। বাসি ফুল নিয়ে কার আবার মাথা ঘামানো আছে নাকি? হ্যাঁ। ফুলসজ্জার রাত। রানী আর অরুণ পাশাপাশি বসে আছে। রানীর সাদা লাল শাড়ির আঁচলটি তার মাথা ঢাকা দিয়েছে, যেন সমস্ত রকমের ভালোবাসার প্রতীক সেটা। ঘরের চারপাশে মৃদু আলো ছড়িয়ে পড়েছে, আর বাতাসে মিশে আছে জুঁই ফুলের গন্ধ। অরুণ, তুমি চুপ করে বসে আছো কেন? কিছু বলছো না যে? আমি কি বলবো? তুমি কি সত্যিই কিছু শুনতে চাও? আমি কিছু বুঝতে পারছি না। আসার পর থেকে দেখছি এই ঘরে তুমি এইভাবেই বসে রয়েছ। আমি অনেক কিছু জানতে পেরেছি, সব কিছু। কি এমন বলো তো? ভয়ে ভয়ে জবাব দেয় রানী। তোমার এর আগে দুটো বিয়ে ছিল, কেন লুকিয়েছিলে আমাকে? রানী ঘোমটা সরিয়ে তাকায় অরুণের চোখের দিকে। তার কাজল রাঙা চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। যদিও অরুণের মনের ভেতরে চোখের জলের প্রতি কোনো রকম মায়া জাগে না। আমি তো ভেবেছিলাম নতুন করে শুরু করব, কিন্তু আমি বুঝতে পারিনি তোমার জন্য এইটা একটা বড় সমস্যা। দেখো রানী, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতার ছলনা আমি সহ্য করতে পারি না। অরুণ ধীরে ধীরে রানীর দিকে এগিয়ে যায়। তার চোখে ছিল এক ধরনের নির্দয়তা। সে রানীর হাত ধরে, কিন্তু তার স্পর্শ ছিল ঠান্ডা আর যন্ত্রণাদায়ক। রানী, তুমি জানো আমি তোমার সৌন্দর্যে মুগ্ধ ছিলাম, কিন্তু এখন আমি তোমায় অন্যভাবে দেখব। অরুণ, তুমি কি করতে চাইছো? আমি তোমার প্রত্যেকটি অংশ অনুভব করতে চাই, কিন্তু তুমি তো জানো যে তোমার প্রত্যেকটা অঙ্গ আমায় কিভাবে আকর্ষিত করে। তবে তুমি এইটা জানো না, প্রতিটা স্পর্শে থাকবে অসহনীয় যন্ত্রণা। অরুণ রানীর কাঁধে হাত রাখে। তার আঙুলের স্পর্শ যেন আগুনের মতো লাগছিল রানীর ত্বকে। রানী কেঁপে ওঠে, তার চোখ জলে ভরে।
নির্দয় স্বরে অরুণ বলে, তোমার এই সুন্দর মুখ, এই চোখ, এই ঠোঁট, সব কিছু আমি অনুভব করব, কিন্তু প্রত্যেকটি স্পর্শে তুমি যন্ত্রণা পাবে, কারণ তুমি আমার সঙ্গে ছলনা করেছ। রানীর দৃষ্টি ঘোলা হয়ে আসে, তার হৃদয়ে দ্রুত গতিতে ধকধক করছে। অরুণ তার মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তুমি তো জানো রানী, আমি তোমার এই ঠোঁট স্পর্শ করতে কতটা ইচ্ছুক ছিলাম, কিন্তু এখন আমি তোমাকে দুঃস্বপ্নে পরিণত করব। অরুণ তার ঠোঁট রানীর ঠোঁটে রাখল, কিন্তু সেই চুম্বন প্রেমের ছিল না, বরং ছিল বিষের মতো। রানী কেঁপে কেঁপে উঠল, তার চোখে ভয় আর বেদনার ভার। অরুণ প্লিজ, আমায় ক্ষমা করো, বিশ্বাস করো, আগেরগুলো নয়, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা? তুমি জানো নাকি ভালোবাসার যন্ত্রণা একসঙ্গেই চলে? অরুণ ধীরে ধীরে রানীর গলা বেয়ে নিচের দিকে নামতে লাগে। প্রতিটা স্পর্শে রানীর শরীর বিদ্রোহ করতে চাইল, কিন্তু সে নিজেকে আটকে রাখতে পারল না। অরুণের হাতের স্পর্শে রানীর গায়ে কাঁটা দিয়ে উঠল, তার প্রত্যেকটি আঙুল যেন বিষাক্ত কাঁটার মতো লেগেছিল। এই শরীর যা এত সুন্দর, তা এখন তোমার জন্য অভিশাপ হবে। প্রত্যেকটি স্পর্শে তুমি অনুভব করবে যন্ত্রণা। রানী কান্নায় ভেঙে পড়ে, তার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। তার এই ফুলশয্যার রাত সত্যিই হয়ে উঠল বাসি ফুলের রাত, যেখানে মধুরতা নয়, বরং বিষাক্ততা আর যন্ত্রণার সমুদ্র। ঘুম কেমন হলো মা? সকালবেলা দরজা খোলার সঙ্গে সঙ্গেই নিজের শরীরটাকে ঢাকার চেষ্টা করে রানী। একটু আগেই সে উঠেছে, ঘড়িতে সকাল 6টা। স্নান করতে গিয়ে রানী টের পেয়েছে তার খুবলে খাওয়া শরীরের গোপন অংশের প্রচণ্ড যন্ত্রণা। অরুণ পড়ে পড়ে ঘুমোচ্ছে, সাদা বিছানার চাদরে চাপ চাপ রক্তের দাগ। না, এই দাগ রানীর শরীর থেকেই বেরিয়েছে, তবে বিভিন্ন জায়গার, কোথাও ঠোঁট থেকে, কোথাও পিঠ থেকে, কোথাও বা কোমল অংশ কেটে সেই চামড়া ভেদ করে। এর আগে রানীর দুবার বিয়ে হয়েছিল, কিন্তু রানী অরুণকে সত্যি সত্যি ভালোবেসেছিল। বলার প্রয়োজন বোধ করেনি ওর আগের বিবাহিত জীবনের অভিজ্ঞতার কথা। তবুও অরুণ জেনে বুঝে কেন যে ওকে এমন শাস্তি দিচ্ছে। গায়ে কাপড় দিয়ে শরীরটাকে ঢেকে ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই জ্যাঠাইমা প্রশ্ন করলেন, জ্যাঠ শাশুড়ি, অরুণের বাবা মা কেউই এখন বেঁচে নেই, জ্যাঠা জ্যাঠাইমার কাছেই অরুণ বর্তমানে থাকে। এনারাই ওর এখনকার গার্জিয়ান, বিয়ে দিয়েছেন ওনারাই অনুষ্ঠান করে। সুতরাং জ্যাঠাইমার প্রশ্নের উত্তরে মৃদু হাসি দিয়ে রানী বলে, ভালোই কেটেছে। বাহ, খুব ভালো। তা বলি, হানিমুনে কবে যাচ্ছ? দেখো মা, ছেলেপুলে চলে আসলে তখন আর ঘোরার সময় পাবে না, সুতরাং এখনই ঘুরে ফিরে জীবনটাকে এনজয় করে নাও। এমন ভালো সংসার, অথচ ভালোবাসার মানুষটা এত প্রিয় হওয়া সত্ত্বেও কেন যে এমন বীভৎস আচরণ করছে রানী বুঝতে পারে না। ঘোমটা দিয়ে মাথা ঢেকে এসে চলে যায়। অরুণ ঘুম থেকে উঠে চা চা করে চিৎকার করতেই জ্যাঠাইমাই চা নিয়ে হাজির। কি তুমি কেন? সে কোথায়? বাবা, বউটাকে একটু শান্তি দে বাবা, সারা রাত তো বোধহয় জ্বালিয়েছিস। অরুণের মুখে আবার সেই হাসিটা ফুটে ওঠে। জ্যাঠাইমা, তোমার কোনো কাজকর্ম করতে হবে না, আজ থেকে সব ওই করবে। তুই কি কাজের লোক নিয়ে এসেছিস নাকি বিয়ে করে? বাবু, না 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 না, সুভদ্রা তোকে এই শিক্ষা দিয়ে তো বড় করেনি। সুভদ্রা অর্থাৎ অরুণের মা। কার অ্যাক্সিডেন্টে অরুণের বাবা মা দুইজনই গত হয়েছেন। এই দুইজনকে খুব ভালোবাসতেন জ্যাঠাইমা। নিজের কোনো সন্তান নেই, তাই অরুণকেই সন্তানের মতো ভালোবাসতেন। অরুণ মাথা নিচু করে ফেলে। জ্যাঠাইমার মুখে মুখে তর্ক করতে অরুণ শেখেনি। তিনি বললেন, এ আবার কি ধরনের শিক্ষা বাবু? বিয়ের পরে উন্নতি হয়েছে, বউ এনেছ, বউ ঘরের লক্ষ্মী, হাতাহাতি কাজ কেন করবে না? অবশ্যই করবে। তার মানে এই নয় আমাকে তুমি কাজ থেকে ছুটি দিয়ে তাকে ঝিগড়ি করে রাখবে। কথাটা মনে থাকবে তো? অরুণ
মাথা নিচু করে আছে ঠিকই, কিন্তু তার ঠোঁটে ফুটে আছে বীভৎস হাসি। সে ভাবে, ঠিক ঠিক জ্যাঠাইমা, তুমি যত ভালোবাসবে তত ওর প্রতি যন্ত্রণা আমার আরো বেশি বাড়বে। জ্যাঠাইমা, বিয়ের পরে আমাদের কুলদেবীর মন্দিরে ঘুরতে হয় না? এই তো সোনা ছেলের মতো কথা, জানা ঘুরে আয়। কথাটা শুনে অরুণের মনটা আবার কেমন যেন হিংস্র হয়ে ওঠে। সে চান করেছে? অবশ্যই, বাড়ির বউ স্নান করে তবেই রান্নাঘরে ঢুকেছে। তুইও যা স্নান কর। অরুণ স্নান করতে ঢোকে। নিজের শরীরটাকে দিয়ে বেশ পুরুষ পুরুষ ফিল হচ্ছে তার। গতকাল রাত্রের ঘটনাটা সে ভুলতে চাইছে না, মনে রাখতে চাইছে। বিশ্বাসঘাতকতা অরুণ একদম পছন্দ করে না। অরুণ জানে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বিশ্বাসের মর্যাদা সবার আগে দেওয়া প্রয়োজন। রানী তো শুরুতেই তার সঙ্গে এমন করেছে। সেই রানী, যেই রানীকে দেখে একসময় অরুণ বিভোর হয়ে গিয়েছিল। মনে পড়ে প্রত্যেকটা দিনের কথা। অরুণের কাছেরই এক বন্ধু অফিসে চাকরি করত। সেই বন্ধুর অফিসেই অরুণের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল রানীর। একজন ডাক্তার হিসেবে অরুণ জানে নারীর শরীরের কোন কোন অংশে আঘাত লাগলে সবচেয়ে বেশি কষ্ট হয়। কিন্তু ওর মনকে নাড়া দেওয়ার জন্যে ওর গতরাতের ভাবনাটাই বারবার রানীকে অত্যাচার করার কল্পনাটা ভেতরে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে। এক্সকিউজ মি। ইয়েস, বলছি আকাশ সেনগুপ্ত, আপনি মিস্টার আকাশকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু আমায় ফোন করলো, তাই এসেছিলাম এখানে। আপনি একটু বসুন। ওনার সঙ্গে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? আরে বন্ধুর সঙ্গে আবার অ্যাপয়েন্টমেন্ট? কথাটা শেষ করিয়ে অরুণ পেছন ঘুরে তাকায়। ফোনে একটি সুন্দরী মেয়ে বেশ জোরে জোরেই কথা বলছে। মেয়েটিকে দেখেই বিভোর হয়ে গিয়েছিল অরুণ। মাথার লম্বা চুল ঘন কালো, যখন চুলগুলো আলগা রাখা তখন যেন মনে হচ্ছে রাত্রির আকাশ ছড়িয়ে পড়েছে কাঁধের ওপরে। চুলের খোপায় রজনীগন্ধা ফুলের মালাটা ম্লান হয়ে ঝুলছে। ওটা পাশ থেকে আরো বেশি মোহনীয় করে তুলেছে এই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। 10 হাত দূরেই দাঁড়িয়েছে মেয়েটি, চোখ দুটো গভীর আর মায়াবী। চোখের পলক পড়ার সময় অরুণের মনে হয়েছিল যেন সাগরের গহীন রহস্যের মধ্যে সে ডুবে যাচ্ছে। তার চোখের প্রতিটি দৃষ্টিতে একটি নীরব আহ্বান, যা অরুণের হৃদয়ে গভীরতার ছাপ ফেলে। রানীর মুখের আদল ছিল সম্পূর্ণ নিখুঁত। তার ঠোঁট দুটো ছিল কোমল, হালকা গোলাপি রঙের, যা দেখে অরুণের মনে হয়েছিল যেন প্রভাতের প্রথম আলো ফোটার মতো। তার গালের টোল আর মিষ্টি হাসি ছিল অরুণের জন্য সম্পূর্ণ মনোমুগ্ধকর। রানীর ঘাড় লম্বা এবং কোমল, তার কাঁধের খাঁজ দুটো ছিল গভীর। সে যখন কাজ করত তখন তার কাঁধের মুভমেন্ট অরুণের মনকে আকর্ষিত করত। রানীর হাত লম্বা পাতলা, মৃদু স্পর্শে পরিপূর্ণ, আঙুলগুলো শিল্পীর মতো, যা দেখে অরুণ বুঝতে পারে যে রানীর প্রত্যেকটি স্পর্শই ছিল স্নেহময় এবং কোমল। রানীর দেহ শারীরিকভাবে আকর্ষণীয়, প্রত্যেকটি অংশে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া। তার দেহের শেপ সুষম, কোমর সরু, নিতম্ব গোলাকার, চলার ভঙ্গি সুশৃঙ্খল, যা দেখে অরুণ সম্পূর্ণ মুগ্ধ হয়। অফিসে কাজের প্রচণ্ড চাপ পড়ে মাথার মাইগ্রেনের ব্যথা নিয়ে অরুণ একদিন আসে অফিসে তার বন্ধুকে দেখাশোনা করতে। রানীকে প্রথম দেখেছিল তার ডেস্কে কাজ করতে। রানী ফোনে কথা বলছিল, গালাগাল দিচ্ছিল অপর প্রান্তের ব্যক্তিকে। শাট আপ, ইউ শাট আপ, আমার সাথে এরকম ব্যবহার করলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি এক্ষুনি ব্ল্যাকলিস্টে করছি। কথাটা বলেই পেছন দিকে তাকিয়েছিল রানী, আর সেই মুহূর্তে অরুণও তাকে দেখেছিল। এরপরে তো বন্ধুটি আসে, সে বলে, কই রে, পেন কিলার এনেছিস? তুই তোর বন্ধুর কাছে পেন কিলার চাইছিস? দোস্ত, তুই জানিস না আমি ডাক্তার? অনেক হয়েছে, তোকে এই জন্যই এখানে আসতে বলেছি। তোর আজকে চেম্বার বন্ধ, তাই হা করে কি দেখছিস? ও বাবা, রানীকে দেখছিস? ও যে রানী, সবার রানী। হ্যালো, আমি রানী, বলছি এটা। আরে রানী, পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু ডাক্তার একজন। প্রথম আলাপ করিয়ে দিয়েছিল আকাশ অরুণের সঙ্গে রানীকে। তারপরই ওদের মধ্যে
একটা অন্যরকম হৃদয়পূর্ণ সম্পর্ক তৈরি হয়। আলাপ চলতে থাকা আর ধীরে ধীরে একে অপরের প্রতি আকর্ষিত হওয়া। রানীর সৌন্দর্য, তার কোমলতা আর মায়াবী চোখ অরুণের হৃদয়কে ছাপ ফেলেছিল। রানীর সাথে তার সম্পর্কের গভীরতা নিয়ে স্বপ্ন দেখতে দেখতেই একদিন চেম্বার থেকে বাড়ি ফিরছিল সে। তখন আবার শুনতে পায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রানী ফোনে খুব জোরে জোরে কথা বলছে। রানীর চেহারা তখন প্রচণ্ড রাগে লাল, আর মুখ থেকে অশ্রাব্য ভাষার ইঙ্গিত। অরুণের কৌতূহল বাড়ে, সে রানীর দিকে এগিয়ে যায়। তখনও পর্যন্ত ভালোবাসি বলে কেউই কাউকে প্রপোজ করেনি। হ্যাঁ, আমি বলছি না, এসব আর সহ্য করা যাচ্ছে না, এইভাবে চলতে পারে না, তুমি বুঝেছো? হ্যাঁ, পরে কথা বলছি। হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে রানী অরুণকে দেখে। রানী, কার সাথে এত জোরে জোরে কথা বলছিলে? আর এভাবে কথা বলার কারণটা কি? কিছু নয়, অফিসের কিছু সমস্যা, তোমার চিন্তা করতে হবে না। অফিসের সমস্যা? এই ভাষায়? তুমি এত রেগে আছো কেন? আর আমাকে কাছের মনে করলে বলতে পারো। ঠিক আছে, তোমায় বলছি। অফিসের কিছু লোক আমার পেছনে লেগেছে, আমায় হেনস্থা করে। আমি আর চুপচাপ সহ্য করতে পারছি না। তাই রানী, আমি জানতাম না যে এমন কিছু হচ্ছে। তুমি আমায় আগে বলনি কেন? আমি তোমাকে চিন্তা করাতে চাইনি অরুণ, কিন্তু রানী, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কি করে জানবো? আমি তোমার সাহায্য করতে চাই, আফটার অল আমরা বন্ধু, কিন্তু তুমি আমাকে সেই সুযোগই দিচ্ছ না। আমি জানি অরুণ, কিন্তু আমি এখন, দেখো, আমি সবসময় তোমার পাশে আছি, আর একসঙ্গে না থাকলে সমস্যার সমাধান কি করে হবে বলো? অরুণ, আমি ভাড়া বাড়িতে থাকি, সেই ভাড়াটি আমায় খুব বিরক্ত করছে। বেশ কয়েক মাসের ভাড়া বাকি পড়ে আছে। অফিসে এককালীন মাইনে বন্ধ হয়ে গিয়েছিল গত 2 মাস, এখন আবার চালু হয়েছে, কিন্তু মাস পূর্তি না হলে পুরো টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকবে না। ভাড়াটি আর বিশ্বাসই করতে চাইছে না। শুধু তাই না, আমার বাবা চাকরি চলাকালীন অফিস থেকে 15 লক্ষ টাকা লোন নিয়েছিল, শোধ করতে পারেনি। তাই ব্যাংক আমাদের বাড়ি ঘর সবকিছু সিল করে দিয়েছে। এইসব তুমি এতদিন ধরে সহ্য করছো, আমায় বললে না কেন? আমি চাইনি তোমাকে আমার জীবনের সমস্যায় টানতে। কথাটা বলে চোখের জলটা মুছে ফেলে রানী। আমি নিজেই সবকিছু মিটিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আমি আর পারছি না। রানী, আমি তোমাকে একা এই পরিস্থিতির মধ্যে কিছুতেই ফেলতে পারি না। আমি তোমার পাশে আছি। তোমার ভাড়ার বকেয়া আমি শোধ করে দেব, আর তোমার বাবার লোনের ব্যাপারে আমরা একসাথে অবশ্যই কোনো সমস্যার সমাধান খুঁজে বার করব। তুমি সত্যি এসব করবে আমার জন্য অরুণ? হ্যাঁ রানী, তোমার কষ্ট সহ্য করতে আমি পারছি না। তুমি যে আমার কাছে অনেক বেশি মূল্যবান। অরুণ তার ব্যাংকের থেকে রানীর সব বকেয়া শোধ করে, ভাড়াটিয়ার সঙ্গে দেখা করে এবং কথা বলে। ব্যাংকে লোনের ব্যাপারে অরুণ তার এক বন্ধুর সাহায্য নেয়, যে ব্যাংকার। তাদের সাহায্যেই রানীর বাবার লোন শোধ করার সমস্যার সমাধান খোঁজে তারা। অরুণ, তুমি আমার জীবনে আসার পর থেকে সবকিছু বদলে গিয়েছে। তোমার সাহায্য আমাকে নতুন আশার আলো দেখিয়েছে। শুধু সাহায্যটাই দেখলে, আর কিছু দেখতে পেলে না? রানী চোখের পাতা মেলে অরুণের দিকে তাকায়। সে হাসে, লাজুক হাসি। অরুণের বুকের ভেতরে ওই লাজুক হাসিটা আরো বেশি করে তাকে গেঁথে দিয়ে যায় তার মনের ভেতরে রানীর প্রতি একটা অন্যরকম ভালোবাসা। গাড়িটা জোরে ব্রেক কষে দাঁড়ায় অরুণ তাদের পুরনো ভিটে বাড়িতে। বিয়ের পরে এই বাড়ির ছেলেরা নতুন বউকে নিয়ে এইখানেই আসে মন্দির দর্শন করতে। রানী কিছুতেই অরুণের সঙ্গে আসতে চাইছিল না। অরুণ অনেকটা জোর করেই তাকে এনেছে। বিশেষ করে জোর করেছে জ্যাঠাইমা। উনি বললেন, বৌমা, কাজকর্ম কিছু করতে হবে না মা, তুমি বরং আমাদের কুলদেবীর মন্দির থেকে ঘুরে এসো। কুলদেবী? সেটা? হ্যাঁ, গ্রামের ভেতরে। আমাদের বাড়ির ছেলেরা বিয়ে করে ওখান থেকেই মন্দিরের আশীর্বাদ নিয়ে আসে। মানছি মন্দিরে এখন আর পুজো আচ্চা হয় না, বহু বছর হয়ে গিয়েছে, তবু দেবীর একটা আশীর্বাদ তো আছে। বাবু রেডি হয়ে গিয়েছে, তুমি বরং এই শাড়িটা পরে। জ্যাঠাইমা নিজে একটি লাল টুকটুকে শাড়ি রানীর হাতে তুলে দেন। বলেন, আমার বৌমা তো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এটা পরেই যাও। তোমার জ্যাঠামশাই
নিজে বললেন এটা দিতে। জ্যাঠামশাই পক্ষাঘাতের রুগী, সবসময় শুয়েই থাকেন। ওনাকে দেখাশোনা করার জন্যে একটি ছেলে আছে যে ওনার সব কিছু পয় পরিষ্কার করে, শুধু রান্নাটুকু করে দেয় জ্যাঠাইমা। এছাড়া বাড়িতে আরও কাজের লোক আছে টুকটাক। 3 তলা বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম। এই বাড়িটা জ্যাঠামশাইয়েরই, কিন্তু তাদের মৃত্যুর পরে এই বাড়ির মালিকানা যে অরুণ পাবে সেইটা রানী খুব ভালো মতোই বুঝে গিয়েছে। রানীর চোখের কোণায় জল জমে, সেইটা জ্যাঠাইমাকে লক্ষ্য করতে না দিয়েই সে ঘরে ঢোকে। অরুণ বিছানার ওপরে বসে। অরুণের বিভৎস মুখের হাসিটা রানীর বুকের ভেতরে খোঁচা দিয়ে যায় বারবার। গাড়িটা এসে থামতেই লক্ষ্য করে পুরনো বাড়ির অদ্ভুত জায়গাটা, যেখানে রোদ ঢোকে না, শুধু নিচু স্বরে বাতাস বইতে থাকে। রানীকে এই বাড়ির ভেতরে অরুণ নিয়ে যায়। এখানে প্রাচীন কাঠের মেঝেতে ধুলো জমেছে। সেই ধুলোতে পায়ের ছাপ যেন আগমনের চিহ্ন এঁকে দিল। অরুণ রানীকে একটি পুরনো চেয়ারে বসিয়ে দেয় এবং দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেলে। রানীর চোখের জল গাল বেয়ে নামতে থাকে। অরুণ রানীর মুখের ওপরে হাত বোলায়, যেন সে তার সমস্ত যন্ত্রণাকে উপভোগ করছে। রানী, আজ রাতে তুমি আমার এই খেলার প্রথম অংশীদার। ভয়ে কাঁপতে কাঁপতে রানী বলে, প্লিজ আমাকে এভাবে অত্যাচার করো না। অরুণ একটি প্রাচীন রোমান যন্ত্র বার করে আনে, যেটা নারীদের জরায়ু থেকে শুরু করে শরীরে ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহৃত হতো। যন্ত্রটি দেখে প্রথমে রানী বুঝতে না পারলেও পরে বোঝা যায়। রানীর শরীরটা শীতল হয়ে যায়। নির্দয় হাসি হাসে অরুণ। তোমার এই কান্না আমাকে আরো বেশি তৃপ্তি দেবে যে। অরুণ যন্ত্রটি রানীর শরীরে সজোরে প্রবেশ করাতেই তীব্র যন্ত্রণা শুরু হয় রানীর। বারবার অরুণ যন্ত্রটি প্রবেশ করিয়ে সেটার আকার বৃদ্ধি করতে শুরু করে এবং ফুলের মতো সেটির হাঁ মুখটা বড় হতে থাকে। প্রত্যেকটি স্পর্শ, প্রত্যেকটি আঘাত রানীর শরীর জুড়ে যন্ত্রণার প্রতিচ্ছবি এঁকে দেয়। অরুণ নির্দয় স্বরে দেয়ালের মধ্যে টাঙানো একটি লাঠি নিয়ে আসে, বলে, এই লাঠি দিয়ে বদমাশ মেয়ে ছেলেদেরকে মারা হতো। এখন এতে তোমার রক্তের দাগ লেগে থাকবে। এক হাতে লাঠি আর এক হাতে একটি চাবুক, যেমন অন্ধদের দাগ লেগে আছে। প্লিজ আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। অরুণ রানীর শরীরে চাবুকের আঘাত করে, আর এক হাত দিয়ে লাঠির স্পর্শ। রানীর শরীর জুড়ে ফোঁসকা পড়ে যায়। প্রত্যেকটি আঘাতে তার চিৎকার চারিদিকে প্রতিধ্বনিত হয়। অরুণ প্রত্যেকটি আঘাতে যেন আরো নির্মম হয়ে ওঠে। তোমার চিৎকার আমার কামনার আগুনকে আরো জ্বালিয়ে দিচ্ছে রানী। কাঁদো, আরো জোরে কাঁদো। অরুণ নির্দয় স্বরে চিৎকার করে। দেখছো, এই দেখো। রানীর চুলের মুঠি ধরে টানতে টানতে সে গভীর জঙ্গলে কূপের কাছে নিয়ে আসে। এখানে তোমায় ফেলবো যদি তুমি আমার শর্ত না মানো। প্লিজ আমাকে বাঁচতে দাও। অরুণ রানীকে কূপের প্রান্তে দাঁড় করায়, তার হাত ধরে টান দেয়। রানীর শরীর শীতল হয়ে যায় এবং প্রত্যেকটি শ্বাস যেন জীবনের শেষ শ্বাস হয়ে আসে। তোমার এই ভয় আমাকে আরো বেশি তৃপ্তি দিচ্ছে রানী। রানীর মাথা ধরে জলে চুবিয়ে আবার তোলে সে। প্রত্যেকটি অত্যাচারের মুহূর্তে অরুণের লালায়িত প্রতিহিংসা এবং রানীর যন্ত্রণা মিলে মিশে এক হয়ে যায়। রানীর দেহজুড়ে প্রত্যেকটি আঘাত, প্রত্যেকটি স্পর্শ তাকে যন্ত্রণায় ভরিয়ে তোলে। তোমার এই যন্ত্রণা আমার জন্য সুখ, তোমার এই চিৎকার, প্রত্যেকটি কান্না আমার আরো তৃপ্তি। প্লিজ প্লিজ আমাকে মুক্তি দাও, প্লিজ। অরুণের প্রত্যেকটি স্পর্শ, প্রত্যেকটি আঘাত রানীর শরীর জুড়ে যন্ত্রণার ছবি আঁকছে। কান্নার শব্দগুলো যেন রাতের অন্ধকারকেও ভেদ করে চলে। ঠাকুরপো, ঠাকুরপো ওঠো। মলি বৌদি অরুণের প্রতিবেশিনী। বছর 2 হয়েছে এখানে একটা বাড়ি ভাড়া করে রয়েছে। পরিবারের লোকের সঙ্গে বেশ ভালো আলাপ। খুব ভালো মেয়েটা। স্বামী তাকে কুয়েতে চাকরি সূত্রে খুব একটা আসতে পারে না, তাই মলি এইখানেই বেশিরভাগ সময়টা কাটায়। একা একা থাকে ঘরে। জ্যাঠাইমার সাথে মাঝে মধ্যে সে গল্প গুজব করে, আর জেঠুর সেবা শুশ্রূষাও মাঝে মধ্যে করে দেয় যখন ওই কাজের ছেলেটি না আসে তখন। কাজেই মলি বৌদির ডাকটা খুবই স্বাভাবিক ব্যাপার, আর সমস্ত বিয়ের কাজকর্ম সেই যে করবে এটাও খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ ঠাকুরপো। ঘুম থেকে উঠে বসে অরুণ।
আজ তার বিয়ের দিন। পাশের বাড়ির মলি বৌদি তাকে ভোর থেকে ডাকছে, আরে ওঠো, আজ না তোমার দধিমঙ্গল। অরুণ উঠে বসে, তার মাথা এখনো দুঃস্বপ্নের ভারে ভারী। মলি বৌদি তার হাতে চা নিয়ে আসে। এত ঘুম, বাপরে বাপ, আজকের দিনে এত দেরি করে ওঠাটা মানায়? অরুণ বৌদির হাত ধরে কৌতূহলে জিজ্ঞেস করে, আচ্ছা বৌদি, রানীর কি আগে বিয়ে হয়েছিল? মলি বৌদি অরুণের প্রশ্ন শুনে হেসে ফেলে, সম্পর্কে রয়েছ প্রায় বছর দুয়েক, আর এটা জানো না? অরুণ তার দুঃস্বপ্নের কথা মনে মনে ভাবে। সিরিয়াস স্বরে জিজ্ঞেস করে, বোধহয় স্বপ্ন দেখছিলাম। জানো বৌদি, দেখলাম রানীর একবার না দুবার বিয়ে হয়েছিল, সবটাই ঠকবাজি করে। মেয়েটা একটা ঠক, ছেলেদেরকে শোষণ করতো, কত রকম ভাবে মিশত। ওর বাবা মা সবাই এইসব কাজের সঙ্গে যুক্ত, সব বোম্বেতে থাকে, আর এইখানে কাজের নামে ভাড়াটিয়া করা মা বাবাকে নিয়ে কাজ চালায়। ও বাবা, এটা একেবারে ফিল্মের মতো। হ্যাঁ, ওই সিনেমা দেখে সে উদ্বুদ্ধ হয়েছে। জানো না, তুমি তো বোঝোই বিশ্বাসঘাতকতা ছলনা আমি একদম পছন্দ করি না। তা আবার জানি না? বাবারে বাবা, তোমার জ্যাঠা জ্যাঠাইমা সেই কথাই তো বারবার বলে। ছোটবেলায় যে বন্ধু তোমার সঙ্গে ঠাট্টা করতো, বিশ্বাসঘাতকতা করতো, তার তুমি শেষ দেখে ছাড়তে। একবার নাকি পুলিশেও ধরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, তখন প্রায় 9 বছর বয়স। ধাক্কা দিয়েছিল আমাকে, আমার কোনো দোষ না হতেই। দিয়েছি কানসাটি এক চর, ব্যাস সঙ্গে সঙ্গে সেই ছেলে অজ্ঞান। ভাগ্যিস অরুণ বেঁচে গিয়েছিল। তা রানী যদি ওরকম করে তাহলে কি করবে? অরুণের ভেতরে আবার কেমন একটা নৃশংস ভাব ফুটে ওঠে। ঠাকুরপো, রানী তোমার সঙ্গে মোটেই ছলনা করেনি, তবে এখনো তো বিয়ে হয়নি, তুমি একবার জিজ্ঞাসা করে নাও না। অরুণ চুপ করে থাকে। হ্যাঁ, মনে হচ্ছে একবার জিজ্ঞাসা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। অরুণ ফোনটা বার করে, রানীকে ফোন করে। রানী, কি করছো? আরে এত সকাল সকাল? প্রস্তুতি হচ্ছি। তুমি তুমি তো জানো আজ আমাদের বিয়ের দিন। জানি, কিন্তু আমার মনে হচ্ছে আমরা এখনো একে অপরের সম্পর্কে অনেক কিছুই জানি না। কি জানতে চাও? আচ্ছা রানী, তোমার কি আগে কখনো বিয়ে হয়েছিল? রানী কিছুক্ষণ চুপ করে থাকে, হেসে বলে, আরে না, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। এমন বলছো কেন বলো তো? অরুণ হাসে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, কিছু না, হয়তো দুঃস্বপ্ন দেখছিলাম। মলি বৌদিও হেসে ফেলে, তাহলে এখন আর চিন্তা নেই, আজ তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। অরুণ দুঃস্বপ্ন ভুলে দেওয়ার চেষ্টা করে এবং নতুন দিনের সুন্দর মুহূর্তের প্রস্তুতি নেয়। রানী মোবাইলটা বার করে এবং ওর ব্ল্যাক লিস্টে লুকিয়ে রাখা বেশ কয়েকটি নাম্বারকে ডিলিট করে দিতে গিয়েও দিতে পারে না। বলা যায় না, যদি আবার রং নাম্বার থেকে ফোনটা আসে তখন। সময় মতো বিয়ে করতে অরুণ পৌঁছে যায়। রানীর বাবা মা তাকে যতটুকু পারে তাই দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, অরুণকেও দিয়েছে তারা। রানীকে সুন্দর করে সাজিয়েছে পার্লারের লোকজন। অরুণ রানীকে দেখার জন্য আকুল। মলি বৌদি এসেছে, জ্যাঠাইমা আর জেঠুমণি আসেনি। নতুন বিয়ে করে বউকে নিয়ে যাওয়ার পরে তারা আসবেন। অরুণের কয়েকটা বন্ধু বান্ধব এসেছে, আকাশও এসেছে। তবে বিয়ের আগে আকাশ একবার বলছিল, জানিস রানী কিন্তু আমাদের অফিসে যোগ করেছে মাত্র 3 বছর হলো, তাই 3 বছরের মধ্যে রানীর কাউকেই অফিসে আসতে খুব একটা দেখিনি। এমনকি অফিস পার্টিতে যখন প্রত্যেকের ফ্যামিলি মেম্বারদের নিমন্ত্রণ করা হতো, রানীর কেউই কিন্তু যেত না। এদিকে রানীর বাবা মা আছে তুই বলছিস, আসলে রানী তো আমাদের অফিসের জাস্ট কর্মচারী, ওই হিসাবেই ওর সঙ্গে মেলামেশা। তুই তো জানিস আমি ভাই বিবাহিত, তা আবার 2 ছেলে মেয়ের বাবা, সুতরাং ওইসবের দিকে। অরুণ তখন আকাশের পিঠে চাপড় মেরে বলে, চিন্তা করিস না, সব ঠিক আছে। কিন্তু এখন আকাশের পাশে বসে অরুণের ভেতরে কেমন একটা অস্বস্তির কাজ করছে। বারবার মনে হচ্ছে দুঃস্বপ্নটা কি সত্যি। অরুণের বহু পুরনো বন্ধু রাহুলের আজকে আসার কথা। বিয়ের কার্ড সে পাঠিয়েছিল রাহুলকে। রাহুল বলেছে, বইয়ের ছবি পাঠা দেখি। অরুণ বলেছে, না, চাক্ষুষ দেখবি, না হলে ভাই তুই আসবি না, আমি খুব ভালো করেই জানি। বন্ধু থাকে দিল্লিতে, কর্মসূত্রে সে একজন ইঞ্জিনিয়ার। সেই যে
কলেজ লাইফে দেখা, আর এখন প্রায় বছর 7 হতে চলল, কারোর মধ্যে কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে এফবিতে পরিচয়, সেইখানেই ফোন নাম্বার দেখে ফোন করেছিল সে। এই বন্ধুটি অরুণের খুব কাছের বন্ধু। বন্ধু বিয়ে করেছিল, বউ মারা গিয়েছে। তারপর থেকে প্রথম স্ত্রীকেই ভুলতে পারেনি বলে দ্বিতীয়বার আর বিয়ে করা হয়নি। গাড়ি করেই বলে দুইজনে মিলে ঘুরতে বেরিয়েছিল। পাশের রাস্তা থেকেই বউয়ের জন্য ফুলের মালা কিনতে গিয়েছিল। হঠাৎ করে একটা লরি এসে পিষে দিয়ে যায় তার চলন্ত গাড়িটিকে। এমন করে পিষে দিয়ে যায় যে স্ত্রীর শেষ শরীরের অংশটুকু পর্যন্ত উদ্ধার করতে পারেনি রাহুল। গাড়িটা দাঁড় করানো ছিল রাস্তার মোড়ের কাছে, আর সেইখানেই এক ফুলওয়ালির কাছ থেকে স্ত্রীর শখে ফুল কিনতে গিয়েই বিভৎস এই হত্যালীলা। বহুদিন রাহুল একটা ট্রমার মধ্যে ছিল। তারপরে বাবা মা ঠাকুর ডাক্তার চিকিৎসা সব কিছু করে এখন অনেকটা সুস্থ। অরুণ অপেক্ষা করছে বন্ধু রাহুলের জন্য। এদিকে পুরোহিত মশাই এসে উপস্থিত। বিবাহের শুভ লগ্ন ঘনিয়ে এসেছে। কই কনেকে ডাকা হোক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রানীর ঘর কোনটা? উৎসাহের সহিত মলি বৌদি জিজ্ঞেস করে। ওই তো ওইদিকে, ওই তো রানী আসছে। লাল বেনারসিতে রানী নেমে আসছে নিচে সিঁড়ি দিয়ে। অরুণ ওই দিকে তাকাতেই বৌদি বলে, খবরদার, তুমি এখন বিয়ের কাজ করছো না, আর বিয়ের কাজ পুজোর কাজ প্রায় এক, বুঝলে? চুপ করে বসো, আমি নিয়ে আসছি। রানীকে সামনে আনতেই তার মুখ পান পাতা দিয়ে ঢাকা। এমন সময় রাহুল ঢোকে। অরুণ, আমাকে না দেখে ভাই তুই বিয়ে করতেই পারিস না। হায় আয়, তোর জন্যই অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় তো ছিলি, কিন্তু নতুন বউ যে তোর সামনে, এ কি? বৌদি, পান পাতায় মুখ ঢাকা কেন? মুখটা একটু দেখি। দেখি দেখি দেখি। পান পাতা নামানোর সঙ্গে সঙ্গে এই রাহুল 10 পা পিছিয়ে যায়। অরুণ বলে, কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? বলেছিলাম না বিশ্ব সুন্দরীকে বিয়ে করছি। রানী শুভ দৃষ্টিতে অরুণের দিকে না তাকিয়ে তাকিয়ে রয়েছে রাহুলের দিকে, আর রাহুলও রানীর দিকে। রাহুল শুধু বলল, সত্যিই খুব সুন্দর বউ, কিন্তু এত মিল কি করে সম্ভব, কি করে পসিবল? কি বিড়বিড় করছিস? কিছু না। এই, বিয়েটা করতে দিবি নাকি তুই করবি? কোনটা ভাবছিস? আচ্ছা, তোর বউকে আমি কি বলে ডাকবো? ন্যাচারালি বৌদি বলবি। তাহলে বৌদির পার্সোনাল কিছু ঘাড়ার অধিকার তো দেওয়ালের আছে। পার্সোনাল বলতে বিছানা পাতে সব কিছু, বলে অরুণ। উপস্থিত যারা ছিলেন ওখানে আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগই বৌদি, দেওর আর বন্ধু বান্ধব। তাই অরুণের কথাটা শোনার মতো লোক ওই পুরোহিত ছাড়া বয়োজ্যেষ্ঠ মানুষ কেউই ছিলেন না। পুরোহিত মশাই কিছুটা বিবৃত হয়ে বললেন, আপনারা ঠাট্টা তামাশা পরে করবেন, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। থামুন মশাই, আগে দুটো কথা জিজ্ঞেস করতে দিন আমাকে। বৌদি, তোমার পার্সোনাল ফোনটা আমি একটু ঘাঁটতে পারি? রানীর বিভৎস দৃষ্টি অরুণকে ভাবায়। অরুণও চুপ করে তাকিয়ে থাকে। একবার তাকায় রানীর দিকে, একবার তাকায় রাহুলের দিকে। অরুণ, একটু দিকে আয় তো। এ কি মশাই, বিয়ের বরকে নিয়ে যাচ্ছেন কেন? লগ্ন ভস্তা হবে তো। মেয়ে হোক, কতগুলো কথা জিজ্ঞেস করার আছে। তুমিও এসো। রানীকে বিয়ের পিঁড়ি থেকে নামিয়ে রাহুল নিয়ে যায় ঘরে। অরুণও সেখানে দাঁড়িয়ে। রাহুল স্পষ্ট প্রশ্ন করে, কেন এমন করলে আমার সঙ্গে? বলো, কেন এমন করলে? অরুণ বলে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে আমায় বলবি? হে রানী নয়, এর নাম রিনা, দেখবি? মোবাইলে ছবিগুলো বার করে রাহুল, বলে, 3 বছর আমি ট্রমায় ছিলাম। বিশ্বাস কর, কিছুতেই আমি রিনাকে ভুলতে পারছিলাম না। বাবা মার সহায়তায় শেষ পর্যন্ত ভুলতে পেরে এখন কিনা তুমি এখানে আমার বন্ধু জীবন নষ্ট করতে এসেছো। তুমি ভাবলে কি করে? তুমি যেভাবে আমাকে ঠকিয়েছো, আমি ঠিক সেইভাবে আমার বন্ধুর জীবন ঠকাতে তোমাকে প্রশ্রয় দেব? রানী মাথা নিচু করেই দাঁড়িয়ে। অরুণ বলে, রানী, এগুলো কি বলছে ও? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছিস না তুই? ও আমার হবু স্ত্রী,
মানে মানে আমরা বিয়ে করব বলে বেরিয়েছিলাম, বিয়েটা করতে পারিনি। ফুলের মালা কিনতে বেরিয়েছিলাম ওই বিয়ে করব বলেই। গাড়ির মধ্যে সব কিছু ছিল আমার, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যাবতীয়। আমি টাকা দিতে নেমেছি ফুলের মালা কিনতে, এমন করে একটা লরি এসে পিষে দিয়ে গেল। আমি এখন বুঝতে পারছি ওই পিষে যাওয়া শরীরটা আইডেন্টিফাই করা কেন যায়নি, কারণ সেটা তো রানী ছিলই না। ততক্ষণে গাড়ি থেকে নেমেও পালিয়ে যায়। আমি এতই বোকা, এই বিশ্বাসঘাতিনীর জন্যে আমি এতগুলো বছর ধরে নিজের জীবনটা নষ্ট করেছি। অরুণ, আজকে তুই ইনভাইট না করলে আমি না এলে তো বুঝতেই পারতাম না। রানী, রানী এগুলো কি বলছে ও? রানী, রানী না, ওর নাম রিনা। তুই চুপ কর, আমি ওর মুখ থেকেই শুনবো। রানী। রানী মাথা নিচু করে দাঁড়িয়ে। অরুণ বলে, তাহলে তাহলে আমার স্বপ্নটা সত্যি হলো? তুমি তুমি বিবাহিত ছিলে? তুমি আমার সঙ্গে ছলনা করেছো? রানী, রানী উত্তর দাও। রানী চুপ করে থাকে, চোখ থেকে তার টপ টপ করে জল পড়ছে। অরুণ, আমি মানছি আমি ওর সঙ্গে ছলনা করেছি। আমি এও মানছি আমি রাহুল না, আরও একজনকে ঠকিয়েছি। আমার বাবা মা ছোটবেলায় আমাকে গরিবী আনার মধ্যে বড় করেছে। একটু বড় হতেই আমার অপার্থিব সৌন্দর্য দেখে পুরুষ মানুষরা আকৃষ্ট হতে শুরু করে। আমার বাবা আমাকে মাতালদের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, একবার নয়, দুবার নয়, বহুবার। কিন্তু ভাগ্যক্রমে প্রত্যেকবারই ফুলশয্যা করার আগে আমার বরগুলো মরে যায়। কিন্তু তাদের সম্পত্তিটা আমি কিছুতেই পাই না। আমাকে তাড়িয়ে দেওয়া হয় অপয়া অলক্ষ্মী বলে। পরবর্তীতে সেই সব বংশধরেরাই আমাকে না চিনে না বুঝে বিয়ে করতে আসে। এইভাবেই আমি আমার পরিচয়টা গড়ার চেষ্টা করি, প্রচুর টাকা রোজগার করি। বাবাটা মদ খেতে খেতে লিভার পচে মরে যায়, মাও সেই শোকে আত্মহত্যা করে। পিছুটান বলতে কিছুই ছিল না আমার, তাই ব্যবসাটা আরো ভালো করে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার জন্যে আমি বোম্বে থেকে দিল্লিতে যাই, দিল্লি থেকে কলকাতায় আসি। এখানে এসে ভাড়া করা মা বাবার মাধ্যমে আমি প্রচুর টাকা ইনকাম করি। এইভাবে দেখো অরুণ, আমার জীবনে টাকা পয়সার বড্ড খামতি। আমি ইচ্ছে থাকতেও আমার অনেক চাহিদা পূরণ করতে পারিনি। তাই চেয়েছিলে এইভাবে আমার জীবন নষ্ট করে, আমার বন্ধুর জীবন নষ্ট করে? বিশ্বাস করো রাহুল, অরুণ যখন আমার বাবার বকেয়া টাকাগুলো শোধ করলো আর ভাড়াটিয়ার কাছ থেকে আমাকে বাঁচালো, তখন ওর প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা সত্যিই সৃষ্টি হয়েছিল। বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি। অরুণ, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ঠকাবো না। আমি ভালোবেসেই তোমায় বিয়ে করতে এসেছি। তোমাকে বিয়ে করার পেছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করো। আর এখনকার যে বাবা মা ভাড়াটিয়া, তারাও আমাকে বলেছে যে তোমার মধ্যে নাকি সত্যিকারের একটা ভালোবাসা লুকিয়ে রয়েছে। বিশ্বাস করো, আমাকে একবার মতো বিশ্বাস করে দেখো। অরুণ, তুই ওর মোবাইলটা চা, দেখ ওর ব্ল্যাক লিস্টে আমার নাম্বার থাকবেই থাকবে। ফোনটা দেখি। না। দেখি। জোর করে অরুণ হাত থেকে ফোন ছিনিয়ে নেয় রানীর। ব্ল্যাক লিস্ট চেক করে বলে, এই তো তোর নাম্বার। বিশ্বাসঘাতিনী, ছলনাময়ী, আমায় একটু বোঝো, একটা সুযোগ দাও প্লিজ। দেখো, আমি কথা দিচ্ছি রাহুল, আমার জীবনটা আমাকে নতুন করে শুরু করতে দাও। তুমি আমার জীবনের অতীত, কিন্তু অরুণকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি রাহুল। তোকে আমি মন থেকে ভালোবাসি, বিশ্বাস করো। রানী অঝরে কাঁদতে থাকে। ঘরের বাইরে নিমন্ত্রিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই তথস্থ হয়ে রয়েছে। আকাশ কিছু কিছু মানুষকে সামলানোর চেষ্টা করছে, কারণ তার কানেও পুরো খবরটা গেছে। রাহুলই তাকে বলেছিল। তাই আকাশ বলে, তাই বলি, এই মেয়েটার বাড়ির লোক কেউ কেন আসে না? অফিসে পার্টি হয়, এই হয় ওই হয়, কেউ চুপচাপ মন মরা। আর পড়বি তো পর, শেষ পর্যন্ত অরুণের চোখেই পড়লো। দরজা খুলে অরুণ রাহুল বেরিয়ে আসে। অরুণ পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলে, মন্ত্র পড়া শুরু করুন, বিয়েটা হবে। পরিস্থিতি সামলে নেয় সকলে। রাহুল বলে, দেখ, এত করে যখন কান্নাকাটি করছো তখন একটা চান্স দিয়েই দেখ। বলা যায় না, আমার সঙ্গে যা হয়েছে তোর সঙ্গে হয়তো নাও ঘটতে পারে। মানুষ তো ঠকেই শেখে রে। ও হয়তো এখনো জীবন পরিবর্তন করতে চায়, তুই খেয়ে যাবি না? না,
যাই হোক, নিজের স্ত্রীর বিয়ে নিশ্চয়ই খাওয়া যায় না। রাহুল বেরিয়ে যেতেই বিয়েটা শুরু হয়, সুসম্পন্ন হয় সুন্দরভাবে। কনে বিদায়ের সময় অরুণ বলে, দেখা কান্না কাঁদতে হবে না, চুপচাপ চলো। তবুও রানী তার ভাড়া করা বাবা মাকে ধরে কান্নাকাটি করে। রানীর আসল পরিচয়ের কথাটা অনেক কষ্টে নিমন্ত্রিতদের বলে কয়ে বুঝিয়ে বলা হয়েছে, যেন জ্যাঠাইমা আর জেঠিমার কানে কোনো রকমই খবরটা না যায়, ওনারা সব থেকে বেশি কষ্ট পাবেন। বিয়ে করে নতুন বউকে সোনার গহনা দিয়ে আশীর্বাদ করেন সরমা দেবী। সুভদ্রারই বহু পুরনো গয়না, যেগুলো সে তার বৌদির কাছে রেখে গিয়েছিল। কে জানতো সেই দিনই তার অ্যাক্সিডেন্ট হবে। নে রে মা, তোর জিনিস বুঝে নে, সব তোর শাশুড়ির। আর এই যে সীতাহার, এটা আমার। আমি বাড়ির বড় বউ বলে শাশুড়ি এটা আমায় দিয়ে মুখ দেখেছিলেন। আর এই সোনার কঙ্কন জোড়া, এও তোদের ঠাকুমা শাশুড়ির। সযত্নে রাখবি, হ্যাঁ? কখনো কিন্তু বিক্রি করবি না, মাথাতেই আনবি না। তোর ভাবি সন্তান যদি দুজন হয়, বড়জনকে দিবি সীতাহার আর ছোটজনকে দিবি দুটো কঙ্কন। আর যদি একটি হয় তাহলে একজনই পাবে। প্রণাম করেছিল সেই দিন রানী। অরুণ মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছে বারবার। মানুষ তো ভুল করে। অরুণের জীবনেও এসেছিল প্রীতি বলে একটি মেয়ে। চরম বিশ্বাসঘাতকতা করার পরে তাকে ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু পরিণত বয়সের ভালোবাসাটা মনে হয় একটু অন্যরকম হয়ে থাকে। একে অপরের প্রতি ভারসাম্য বজায় রাখার জন্যে, সংসার করার জন্যে অনেক ছোটখাটো ভুলকে চোখ বুজে ক্ষমা করে দেওয়া যায়। রানীর ভুলটাও এখন অরুণের চোখে খুব একটা বড় বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে ঠিকই আছে। ছোটবেলা থেকে সেরকমভাবে পারবারিশ হয়নি রানীর। তার উপরে যৌবন আসতেই অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে সুন্দর শরীরটার জন্যে। রানী তো অন্যায় কিছু করেনি, কাউকে তো খুন খারাপই করেনি, শুধু বিয়ে করে পালিয়ে গিয়েছিল, ঠিক সিনেমার মতো। ফুলসজ্জা রাত্রেবেলা, খাট সুন্দর করে সাজানো হয়েছে। রানী বসে রয়েছে এক প্রান্তে, আরেক প্রান্তে অরুণ। সেই স্বপ্নে দেখার মতোই সাদা আর লাল পাড় শাড়ি পরেছে রানী। মলি বৌদি কিছুক্ষণ আগেই দুধের গ্লাসটা দিয়ে গিয়েছেন। হাতে গ্লাসটা নিয়ে সুন্দরভাবে এগিয়ে যায় রানী। অরুণের পা দুটো ধরে বলে, আমায় ক্ষমা করো, আমি নতুন করে শুরু করতে চাই। দেখো। অরুণ রানীর কাঁধ দুটো ধরে তাকে দাঁড় করায়। আমায় ঠকাবে না তো? কখনো ঠকাবো না। তুমি আমার স্বামী, এই শাখা সিঁদুরের দিব্যি। যার সাথে ছলনা করেছি, তোমার সাথে করব না। তোমার বাড়ির লোক আমায় কত ভালোবাসে, এই দেখো। কোমরে চাবির গোছাটা দেখায় রানী। আমাকে দিয়ে দিয়েছে। বাহ, এ তো আলমারির চাবি। কে দিল? এই তো জ্যাঠাইমা। বাহ, আমি ওনাকে মা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই মা বলতে পারো। এটা কি? গরম দুধ। কে দিল? মলি বৌদি বললো তোমায় খেয়ে নিতে। তুমি খাও। না না, আগে তুমি, তারপরে আমি। সন্দেহ হয় অরুণের। সে ভ্রুকুটি করে বলে, কেন? আমি খাবো তারপর তুমি কেন? ও, তোমার সন্দেহ হচ্ছে আমি কিছু মিশিয়েছি কি না? না, মানে সন্দেহ কেন হবে এ বাবা? হতেই পারে, যেহেতু আমি আগে সকলের সঙ্গে ছলনা করেছি তাই। না না, দাও। স্ত্রীর কাছে বিশ্বাস অর্জনের জন্য যে কোনো পুরুষ মানুষই দু ঠ্যাং খাড়া করে রেডি। আর মেয়েদের চোখের জল ফেললে তো ওরা বিগলিত হয়ে প্যাঁচ প্যাঁচ করে। আর না, কিছু কিছু পুরুষ মানুষের সাথে শত কাঁদলেও কঠোর থাকে। অরুণও সেই রকম পুরুষ মানুষের পর্যায়েই পড়ে। সে আবার যন্ত্রণা দিতে খুব ভালোবাসে তার সঙ্গে যারা ছলনা করে। কিন্তু বাস্তবে কি অতটা শাসকপ্রবণ মনের ভাব অরুণ রাখতে পারল রানীর ওপরে? পারল না। রানীর সিঁদুর পরা মুখ দেখে অরুণ গলে গেল। আলটিমেটলি দুধের গ্লাসে দুধ ঠকঠক করে খেয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বেঘোরে ঘুম দিল অরুণ। রানী চাবির ছড়া নিয়ে যাবতীয় গয়নাগাটি চুরি করে ফোন করলো আবার। তার আগে অরুণের নাম্বারটা ব্ল্যাক লিস্টে পাঠালো অফিসের বসের নাম্বার আর আকাশের নাম্বার। পোশাকটা পরে নিল রানী। ব্যাগ ভর্তি সোনা দানা টাকা পয়সা গুচ্ছের ধন সম্পত্তি নিয়ে যেই বাবা মাকে সে ভাড়া করেছিল তাদের বকেয়া মিটিয়ে তাদের বাড়ি বিহারে পাঠিয়ে নিজে রওনা হলো আবার কোনো
নতুন শিকারের আশায়। রানী জানে সে নিজে একটা বাসি ফুলের মালার মতো। তার শরীরটা দেবতার পূজায় কিছুতেই লাগতে পারে না। অরুণের জীবনটা সব রকম ভাবে রানী নষ্ট করতে চায়নি। অরুণের চরিত্র ভালো, রানী সেটা বুঝতে পেরেছিল। তাই অরুণকে নষ্ট না করে, তার মতো পচা ফুলের শরীরের ছোঁয়া অরুণকে ছুঁয়ে তার দেহকে অপবিত্র না করে তার ধন সম্পত্তি নিয়ে পালালো রানী। রানী জানে অরুণ নিজের যোগ্যতায় আবার এই ধন সম্পত্তি জোগাড় করে নিতে পারবে। শুধু বংশের সেই সীতাহার আর সোনার কঙ্কন, ওই দুটো নিতে রানীর মনে প্রচণ্ড পরিমাণে ভয়ের সৃষ্টি হয়েছিল। রেখে দিয়ে গেল ওই দুটো, চলে গেল চিরদিনের জন্যে রানী। আবার কোনো নতুন পুরুষের গলায় বাসি ফুলের মালা হয়ে ঝুলতে। ঘুমন্ত মানুষকে দেখতে কত সুন্দর লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার চল। আরে দাঁড়াও না, দেখো নিষ্পাপ শিশুর মতো ঘুমোচ্ছে ফুলের বিছানায়। বাবু একাই রাজত্ব করছে। আচ্ছা, ঘুম থেকে উঠে ও কি ভাববে? ও আবার স্বপ্ন দেখেছে? সেটা কি করে হয় বলতো? এটা তো স্বপ্ন নয় রে, সত্যি। যখন সবকিছু ফাঁক বুঝতে পারবে তখন। দেরি হয়ে যাচ্ছে না আমাদের? তোকে তো তখন থেকে বলছি চল, কিন্তু তোমার খোঁজ খবর করে যদি জানতে পারি? কি করে বুঝবে? আমি তো এসেছি এখানে বছর 2 হয়েছে। কিন্তু তোমার বর? আরে ধুর, আমি তো শুধু বলি সে প্রবাসী, সে কুয়েতে থাকে, আসতে পারে না। আর সেই করেই তো এই পরিবারের সঙ্গে আমার ওঠা বসা। তুই দেরি করিস না, চল। কিন্তু এইবারেরটায় আমার মনটা কেমন করছে। অনেক হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। এবার চল দেখি। দেখ ফুল, দেরি করে ফেলছিস কিন্তু। নেশা যতক্ষণ থাকছে ততক্ষণ, কেটে গেলে তোকে জাপটে ধরে শুইয়ে দেবে, তখন কি করবি? সত্যি দিদি, তুইও পারিস। বাসি ফুল নিয়ে কার আবার মাথা ঘামানো আছে নাকি? হ্যাঁ, কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের গল্পের সাথে। বন্ধুরা, আমি প্রতিলিপিতে প্রতিদিন গল্প আপলোড করি। চাইলে আপনারা সেখান থেকেও আমার লেখা গল্প পড়তে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে আগামীকাল খুব শিগগিরই। সকলের শারীরিক সুস্থতা কামনা করি। শুভরাত্রি।